আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জনপদের খবরে। আপনাদের সাথে আছি আমি ফারহানা ইমা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা 7:30টায় দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া 4 সদস্যের শপথ হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে বঙ্গভবনের শপথের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শপথ প্রস্তুতির সবশেষ খবর জানাতে বঙ্গভবনের সামনে আছেন আক্তার হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আক্তার, নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ প্রস্তুতি এবং মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া 4 সদস্য সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানান। ইমাম আর কিছুক্ষণ পরেই সেই মহেন্দ্রক্ষণ, অর্থাৎ দীর্ঘদিন পরে প্রায় ৩৫ বছর পর বাংলাদেশের নির্বাচিত রাষ্ট্রপতি দায়িত্ব নিতে যাচ্ছেন শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে। সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে এই শপথ অনুষ্ঠানের কথা রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার শপথ পড়াবেন প্রধান বিচারপতি। ইতিমধ্যেই কিন্তু এই শপথকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এই শপথকে ঘিরে আমন্ত্রিত অতিথিরা তারা একে একে আসতে শুরু করেছেন। অনেক মন্ত্রীরাও এবং যারা আমন্ত্রিত রয়েছেন সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা তারা এই শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অনেকেই আসতে শুরু করেছেন। তবে যেহেতু এখনও অনেকটা সময় বাকি রয়েছে, তারা আসছেন। অনেকে আসলে কালো গাড়িতে করে প্রবেশ করার কারণে কিন্তু আমরা সবাই দেখার সুযোগ হয়নি কারা কারা গিয়েছেন। তবে যিনি শপথ নিচ্ছেন আজকে 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এখনও পৌঁছননি। যেহেতু আপনি জানেন তিনি তার আগে যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সর্বশেষ পর্যন্ত, তিনি সেই রাজধানীর হেয়ার রোডের যে 35 হেয়ার রোডের বাসভবনে সেখানেই তিনি এখনও থাকছেন এবং সকালে তিনি মিনিস্টার্স কোয়ার্টার জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেছেন এবং এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এরপরে কিন্তু তার যে এই বঙ্গভবনের যে যাত্রা, বঙ্গভবনে আসার প্রস্তুতি তিনি নিচ্ছেন। তো এখনও পৌঁছননি। তবে আমরা দেখেছি যে পিজিআর সহ যে আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি সেটি কিন্তু পুরোপুরি এই নিশ্চিন্ত নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে বঙ্গভবনের আশপাশ এলাকা। এবং আমরা দেখতে পাচ্ছি উৎসুক অনেক জনগণ এবং বিএনপির নেতাকর্মীরা তারাও কিন্তু এই বঙ্গভবনের আশপাশ এলাকাতে অবস্থান নিচ্ছেন। তারা খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন এবং সমঝোতা করাচ্ছে। আস্তে আস্তে কিন্তু সেই ভিড় বাড়ছে। অর্থাৎ যেহেতু 7:30টায় শপথ অনুষ্ঠানটি হবে, তো আমরা দেখছি ক্রমেই অর্থাৎ 4টার পর থেকে কিন্তু অনেক নেতাকর্মী, বিশেষ করে ঠাকুরগাঁও থেকে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা সেখানে আসছেন। অনেক সাধারণ মানুষও এখানে ভিড় করছেন। এবং আপনি জানেন যে আজকে কিন্তু এর পাশাপাশি অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পরপরই আরও একটি যে বড় যে সদস্য যুক্ত হচ্ছে। আক্তার, ধন্যবাদ আপনাকে। গ্যাস সংকটের কারণে ভয়াবহ বিপর্যয়ের মুখে নরসিংদীর শিল্প কারখানাগুলো। জ্বালানির অভাবে উৎপাদন নেমে গেছে তলানিতে। বন্ধ হয়ে গেছে জেলার 3 শতাধিক ছোট বড় শিল্প কারখানা। মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন শিল্পোদ্যোক্তারা। ব্যবসায়ীদের দাবি, গত 1 মাসে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 300 কোটি টাকা। আর চাকরি হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন শ্রমিকরা। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। দেশীয় বস্ত্র চাহিদার প্রায় 70% যোগান দেয় নরসিংদীর শিল্প কারখানাগুলো। তবে 1 মাস ধরে গ্যাস সংকটের কারণে জেলার সাইজিং, ডাইং ও স্পিনিং মিল সহ অন্যান্য কারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে 3 শতাধিক শিল্প কারখানা। গ্যাস নির্ভর শিল্প কারখানা চালু রাখতে 15 PSI চাপ প্রয়োজন হলেও পাওয়া যাচ্ছে 0 থেকে 3 PSI, যা দিয়ে কারখানার মেশিন চালানো সম্ভব নয়। এর প্রভাব পড়েছে শ্রমজীবী মানুষের উপরও। কাজের সময় ও মজুরি কমিয়ে দেওয়ায় অর্থনৈতিক অনিশ্চয়তায় লাখো শ্রমিক।
শিল্প এলাকার মধ্যে যত গ্যাস চালিত প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে বন্ধ। মাঝে মাঝে ঘন্টাখানে আসে, আসলে তো মনে হয় চালু করতে করতে আবার জায়গা। বয়লার চলে না, সাইজিং চলে না, শুধু আমাদের জন্য না, চুয়ালা যতগুলা পেটুরে আছে সবগুলো কি সমস্যা। 80% তো আমার তিতাস থেকে আমরা পাচ্ছি, বা 30% এলএনজি আমাদের যোগান দিচ্ছে। তো যদি 70% আমাদের তিতাস থেকে দেয়, আমাদের যে প্রাকৃতিক গ্যাস থেকে পেয়ে থাকি, তাহলে আমাদের 15 পিএস থেকে আমরা সবসময় 5-7 পাওয়ার কথাই। 5-7 যদি পাই তাহলে আমাদের ইন্ডাস্ট্রি চলার কোনো সমস্যা নাই। লাইনে গত 20 দিন থেকে 25 দিন যাবত টোটালি কোনো গ্যাস নাই। যেটুকু একটু বিদ্যুৎ পাই 1 ঘন্টা 2 ঘন্টা, ওই দিয়ে বিদ্যুৎ চলে। আউটে আসতে সেটা 1.5 পিএসআই, যেখানে থাকা উচিত 15 পিএসআই। স্বাভাবিকভাবেই জেনারেটরগুলো আমাদের চালাতে পারতেছে। সিএনজি পাম্প ও বাসাবাড়িতে গ্যাস না থাকায় দুর্ভোগ বেড়েছে। রোগী ডাক্তারের কাছে যেতে জরুরি, এভাবে চলতে থাকলে তো আমরা তো খুব অসুবিধার মধ্যে আছি, খুব ঝামেলার মধ্যে আছি। বাচ্চাদেরকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে পড়াইতে হয়, কিন্তু আমাদের গ্যাস একবারের জায়গায় 3 বার আমরা সুইচ দিলেও গ্যাস আসে না। সংকট দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি ও রপ্তানি আয়ে বড় ধরনের বিপর্যয় ঘটবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। প্রতিদিন যদি আমরা প্রতিটা অ্যাভারেজ ফ্যাক্টরিতে আমরা 3 লাখ 4 লাখ টাকাও করে আমরা আমাদের মানে লস ধরি, যে না আমাদের সেই ক্ষতি হচ্ছে, তো হিসাব করলে দেখা গেছে যে প্রায় 9 কোটি টাকা বা হয়তো আরও বেশি হইতে পারে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে চাহিদার তুলনায় প্রেসার কম পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। দৈনিক চাহিদা প্রায় 75 মিলিয়ন সিএফটি, কিন্তু এই মুহূর্তে আমরা 25-30 মিলিয়ন পাচ্ছি, যেটা নগণ্যই বলা যায়। শুধুমাত্র আমরা আবশ্যকের জন্য গ্যাস দিতে পারতেছি। নরসিংদীতে মোট গ্যাসের চাহিদা 75 মিলিয়ন ঘনফুট, বর্তমানে পাওয়া যাচ্ছে 25 মিলিয়ন ঘনফুট। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বিএনপি সরকার বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে সাভারের খাগান এলাকায় ব্রাক সিডিএমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির উদ্যোগে উপাচার্যদের সাথে 2 দিনের জাতীয় পর্যায়ে নীতি নির্ধারণী সংলাপে মন্তব্য করেন তিনি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষা বর্তমানে প্রযুক্তিগত পরিবর্তন, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ, শ্রমবাজারে পরিবর্তন, চাহিদা, গুণগত মান ও জবাবদিহি, ক্রমবর্ধমান প্রত্যাশা এবং বৈশ্বিক প্রতিযোগিতার মতো নতুন বাস্তবতার মুখোমুখি। এই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও উদ্ভাবনী, জবাবদিহিমূলক, সুশাসিত এবং পরিবর্তিত বিশ্বের জন্য দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে সক্ষম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহদি আমিন, ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ডক্টর মামুন আহমেদ। সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষা খাতের সবচেয়ে বড় বাজেট বাংলাদেশের ইতিহাসে শিক্ষা খাতে এত বড় বাজেট কোনো সময় হয় না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শিক্ষার যে জায়গায় গিয়ে পৌঁছেছে সেখান থেকে এখন আমরা সেলভেজ করার চিন্তা করছি। শিক্ষা ব্যবস্থা সার্বিকভাবে এখান থেকে আমরা বেরিয়ে এসে সত্যিকার অর্থে রিয়েল লাইফ নিড বেসড একটা এডুকেশন, যেটা আমরা সেখানে যেতে চাচ্ছি। দেশের বাইরে নিড বেসড একটা এডুকেশন দরকার। এবং আমাদের যে রেটিংস আছে, গ্লোবাল রেটিংসে আমাদের যেখানে যাওয়ার কথা সেখানে আমাদের পৌঁছতে হবে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান বুলবুলকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত 10টায় উপজেলার সালেহনগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের স্বজন ও এলাকাবাসী বলছেন, নারায়ণগঞ্জের বন্দরে বুলবুলের রিকশার গ্যারেজ লুটের ঘটনায় দায়ের করা মামলা তুলে না নেওয়ার জেরে আসামিসহ সন্ত্রাসীরা তাকে হত্যা করে। 24-এর গণ অভ্যুত্থানে যোগ দেওয়ার স্থানীয় সিফাত বাহিনী বুলবুলের গ্যারেজে লুটপাট করে বলে উল্লেখ করেন তার স্বজনরা। বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা বুলবুলকে কুপিয়ে আহত করার পর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহীন শিক্ষা পরিবার ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে দেশের 40টি কেন্দ্রে ইংরেজি বানান প্রতিযোগিতা শাহীন শিক্ষা পরিবার চ্যানেল আই স্পেলিং স্টারের অডিশন রাউন্ড হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশ থেকে উত্তীর্ণ 100 জন প্রতিযোগী চ্যানেল আই স্পেলিং স্টার রিয়েলিটি শোতে অংশ নেবেন। এমন আয়োজন ঘিরে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। আয়োজকরা বলছেন, শিশু কিশোরদের ইংরেজি ভীতি দূর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নাজিব বেগের রিপোর্ট। বর্তমান বিশ্বে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ইংরেজি ভাষা, কিন্তু ইংরেজি নিয়ে অনেকেরই ভীতি থাকে। এই অবস্থায় আনন্দের মধ্য দিয়ে শিশু কিশোরদের ইংরেজি দক্ষতা বাড়াতে শাহীন শিক্ষা পরিবার ও
চ্যানেল আইয়ের উদ্যোগে ইংরেজি বানান প্রতিযোগিতা স্পেলিং স্টার। অডিশন রাউন্ড ঘিরে শিক্ষার্থীদের মাঝে দেখা যায় উৎসাহ উদ্দীপনা। খুবই এক্সাইটেড এবং আমার খুবই ভালো লাগছে ফার্স্ট টাইম কম্পিটিশনটা দিতে। লেখাপড়া আরও ভালো করে তুলবে এবং ইংলিশ স্পেলিংয়ে আরও উৎসাহিত করবে। অনেক বানান শেখাও যাবে, আবার অনেক কিছু জানাও যাবে। যে স্পেলিংয়ে এটা অনেক আপডেটস করতে পারবো, অনেক কিছু জানতে পেরেছি। এমনি ক্লাস হয়েছে, ওগুলোতে অনেক কিছু জানতে পেরেছি। রাজধানী ছাড়াও টাঙ্গাইল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ সহ 34টি জেলার 40টি কেন্দ্রে অডিশন রাউন্ড হয়। প্রতিযোগিতায় অংশ নিয়েছে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। এই পর্ব থেকে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হবে 500 শিক্ষার্থী। সেখান থেকে সেরা 100 জন যাবেন পরের রাউন্ডে। তাদের নিয়ে টেলিভিশন রিয়েলিটি শো সম্প্রচার করবে চ্যানেল আই। চ্যানেল আই এবং শাহিন শিক্ষা পরিবার সম্মিলিতভাবে যেটা করছে, এটা অত্যন্ত ভালো আমাদের নতুন জেনারেশনের জন্য। এটা একটা খুবই ভালো উদ্যোগ, কারণ হচ্ছে আমাদের বাংলা ভার্সনের যে স্টুডেন্টগুলা, ওরা ইংলিশে অনেক দুর্বল থাকে। আয়োজকরা বলছেন, শাহিন শিক্ষা পরিবার চ্যানেল আই স্পেলিং স্টার প্রতিযোগিতায় ব্যাপক সাড়া মিলেছে। আমাদের এই আয়োজনের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে একজন শিক্ষার্থীর ইংরেজি ভীতি দূর করানো। আমরা এই বীজটি বপন করতে চাই প্রাথমিক স্তর থেকেই, সে বীজটি যেন আমাদের কাজে আসে। সেজন্য আমরা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে নিয়েই আমাদের স্পেলিং স্টার কার্যক্রমের উদ্যোগ ইনশাআল্লাহ। আশাতীত ভাবে সাড়া দিয়েছে ছাত্রছাত্রীরা, এবং ইংরেজি বানানের উপরে যে প্রতিযোগিতা হচ্ছে, এটা একদমই বাংলাদেশে ব্যতিক্রম। চ্যানেলে সবসময় ব্যতিক্রমী আয়োজনের সাথে থাকে। এরা ডিভিশন রাউন্ডের জন্য উত্তীর্ণ হবে। ডিভিশন রাউন্ড শেষে 100 জন শিক্ষার্থী চ্যানেলের 13টি পর্বে অংশগ্রহণ করবে। এমন উদ্যোগ অব্যাহত রাখার আগ্রহ জানান সংশ্লিষ্টরা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। শিক্ষার্থীদের বাংলা ভাষার ব্যবহার, বানান চর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগ নিয়ে রংপুর ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ সপ্তম বর্ষের রংপুর বিভাগের বাছাই পর্ব চলছে। রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে এই আয়োজনে শিক্ষার্থীরা শুদ্ধ বাংলা চর্চার শপথ নেয়। প্রাথমিক বাছাই পর্বে ছিল সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ও বহু নির্বাচনী প্রশ্নের পরীক্ষা। পরে ভুল থেকে শুদ্ধ বানান, উচ্চারণের খেলা সহ শুদ্ধ বাংলা ভাষা নিয়ে চূড়ান্ত বাছাই পর্ব হবে বলে জানান ইস্পাহানী টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান এবং চ্যানেল আইয়ের অনুষ্ঠান পরিচালক তাহির শিপন। রংপুর বিভাগীয় বাছাই পর্বে 21,000 শিক্ষার্থী নিবন্ধন করেছে। বাংলা ভাষায় এইরকম একটা প্রতিযোগিতা, শুধু বাংলা বই পড়েই একটা বাচ্চা 10 লক্ষ টাকা পুরস্কার পেয়ে যেতে পারে, তার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সে গাইতে পারে না, নাচতে পারে না, অন্য কিছু পারে না, কিন্তু সে বইটা পড়েছে, বাংলাটা সে ভালোভাবে জানে, অথবা বাংলার গান শোনে, উপন্যাস পড়ে, গল্প বলে, এবং প্রতি বছর আমাদের আসলে প্রতিযোগী বাড়তেছে। রংপুর বিভাগের বাছাই পর্ব সেটাই প্রমাণ করে। বাংলা ভাষা নিয়ে একটা প্রতিযোগিতা এমন জনপ্রিয় হবে সেটা আমাদেরও আসলে ধারণা ছিল না, কিন্তু যতদিন যাচ্ছে ততই ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ একটা জাতীয় অনুষ্ঠানে পরিণত হচ্ছে, এবং আমরা আশা করছি যে সামনে এটার কলেবর পরিধি আরও বাড়বে। আমরা সবাই একটা মিশ্র ভাষা ব্যবহার করি, না বাংলা বলি না ইংরেজি বলি। তো একেবারে যারা আমরা যেহেতু বাংলাদেশি, আমরা বাঙালি, আমরা বাংলা ভাষাকে সবাই ভালোবাসি। সেই বাংলা ভাষার প্রতি ভালোবাসার প্রতি থেকে ভবিষ্যৎ প্রজন্ম যাতে ঠিক সঠিকভাবে গড়ে ওঠে, সেই কারণেই আসলে এটার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এটা। এবার প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বরিশাল হলিবেরি সৈয়দ মুয়াজ্জেম রেড ক্রিসেন্ট হাসপাতাল পরিদর্শন করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালাম। বাগেরহাট 250 শয্যা জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন জুলাই যোদ্ধা রাসেল মাঝি। কক্সবাজারের রামু দক্ষিণ মিঠাছড়ি চাইলাছড়ি এ.কে আজাদ উচ্চ বিদ্যালয়ে প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ হয়েছে। বরেণ্যর কথা সাহিত্যিক ও শিশু সাহিত্যিক ইমদাদুল হক মিলনের পক্ষ থেকে গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীর উপহারের বই বিতরণ করা হয়েছে। ঝালকাঠিতে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা পরিচালিত প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস এম জিয়াউদ্দিন হায়দার।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধরলা নদীর ভাঙন রোধে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ফুলবাড়ী উপজেলার সর্বস্তরের জনগণ ও অ্যাক্টিভিস্টরা কুড়িগ্রাম। স্মৃতিতে ২৪ নতুন প্রজন্মের চোখে গণ অভ্যুত্থানের ইতিহাস স্লোগানে লালমনিরহাটে শুরু হয়েছে মাসব্যাপী আন্তঃবিদ্যালয় বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ৩ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে আলোচনা সভা হয়েছে। মেহেরপুরে দুর্নীতি দমনের জন্য আইন ব্যবস্থার পাশাপাশি সামাজিক সচেতনতা অপরিহার্য শীর্ষক রচনা প্রতিযোগিতা হয়েছে। নোয়াখালী সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের চর কাউনিয়া গ্রামে ব্রিকফিল্ড শ্রমিক অলিউদ্দিন ভুইয়ার হত্যার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতদের পরিবারের সদস্যরা। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে শেরপুরের শ্রীবর্দীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।